এবার ভোট অন্যরকম, এই কথাটা আপনারা পিনাক্কি বলছেতে বারবার শুনেছেন। আমি বারংবার বলেছি যে প্রতি মুহূর্তে বদলে যাবে নিয়ম, এবং ভোট যত এগিয়ে আসবে তত নতুন নতুন নিয়ম দেখতে পাবেন আপনারা। এখনো সময় আছে, ভোট গণনা পর্যন্ত কি কি অপেক্ষা করছে তা জানা নেই আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীকের, জানা নেই ভাইপো বাবুর, আর জানা নেই বলেই তো আইপ্যাক পালিয়েছে। তারা বুঝে গেছে এই হারের দায় নেওয়া যাবে না, কারণ তারা কোনো নিয়মেরই টোটকা বের করতে পারছে না। একটা টোটকা বের করতে করতেই আবার নতুন খেলা খেলে দিচ্ছে কমিশন। এবার ভোটে আমি আপনাদের আগে সব বলেছি কি কি হতে পারে, এখন খালি বলছি কি কি হচ্ছে। ভোটে এমন 8টি নতুন আইন কার্যকর করা হবে, যে আইন ছিল কিন্তু কখনো ব্যবহার করা হতো না, আমি বলবো সেটা। এবং আপনাদের বলে দিই, খুব তাড়াতাড়ি অনেক নেতা জেলে ঢুকবেন। আমি জেলা ধরে ধরে কোন কোন নেতা গ্রেপ্তার হতে পারেন বলে তৃণমূলের ভয়, সেই তালিকাটা আপনাদের শোনাবো। এবার ভোট কর্মীদের জন্য প্রথমবার আসছে এয়ার অ্যাম্বুলেন্স, আসছে নয় এসে গেছে। থাকবে চপার বা হেলিকপ্টার, আর ভোটের দুদিন আগে থাকতেই নির্ভীক সিভিক ভলেন্টিয়ারদের গ্যারেজ করে দেওয়া হচ্ছে। তাদের ভোটদানেরও আলাদা নিয়ম বলে দেবো। বোরখা পরে ভোট দেওয়া, সেই যে পুরনো কারসাজি, এবার আর কোনোভাবেই চলবে না। 56 দিন শেষ, ভোটের 4 দিন আগেই মদের দোকান বন্ধ। এমনকি বলে দিচ্ছি যে বাইক চলাচলেও বিধিনিষেধ। সন্ধে 6টার পর এবং সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে ঘোরাঘুরি যাবে না। ভোট দেওয়ার সময় কেউ তার স্ত্রীকে, কন্যাকে, পুত্রকে বাইকে চেপে ভোট দিতে যাওয়ার সময় কেউ কন্যা, পুত্র, স্ত্রী কাউকে বাইকে করে নিয়ে যেতে পারেন, কিন্তু বাইকের পেছনে কাউকে বসানো যাবে না, বাইক মিছিল করা যাবে না। এসব নিয়মের থেকেও এখন বড় চিন্তার কারা কারা গ্রেপ্তার হতে চলেছেন। আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার, সেই তালিকা আপনাদের আমি শোনাবো। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন ভোট যে অন্যরকম তার আঁচ পেতে এবং কি কি নতুন নিয়ম চালু হচ্ছে, কারা কারা গ্রেপ্তার হতে চলেছেন সেসব জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দেখুন, প্রথম থেকেই নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জের মতো করে নিয়েছে যে এবার ছাপ্পা মুক্ত, রিগিং মুক্ত, হিংসা মুক্ত, রক্ত মুক্ত একটা ভোট হবে পশ্চিমবঙ্গে, যেটা কখনো করা যায় না। এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কতটা সফল হতে পারবে কমিশন, সেটা এখনো প্রশ্নের মুখে। আমি প্রশ্নের মুখে কেন বললাম, কারণ পরীক্ষা দেওয়ার আগে এবং পরীক্ষা দেওয়ার পরেও ফল যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ তো বলা যায় না কে কেমন রেজাল্ট করবে। তাই আমাদের বলে রাখতে হচ্ছে যে কমিশনের এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ সফল করা খুব কঠিন কাজ। সে কাজটা কতটা পারবে আমাদের দেখতে হবে। কিন্তু একজন ছাত্র পরীক্ষার আগে কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখে বোঝা যায় তার ভালো রেজাল্ট করার চেষ্টাটা কতটুকু। এবার কমিশন যে যে চেষ্টাগুলো করছে তাতে এটা নিশ্চিত করে বলা যায় যে কমিশন শুধু পাশ করা নয়, লেটার মার্কস নিয়ে পাশ করতে চাইছে। দেখুন, আমাদের ভোটের অনেক আইন কানুনের বিষয় আছে। এবার এমন 8টা ধারা প্রয়োগ করতে চলেছে কমিশন ভোটে, যাতে জেল হতে পারে, জরিমানা হতে পারে, আবার এই দুটোই হতে পারে। ধরুন, ভোট কর্মী, আধিকারিক থেকে পুলিশ সকলেই এই সব ধারার আওতায় পড়বেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করেছি। এবার ভোটের কাজে অসাধু হস্তক্ষেপ, আইন শৃঙ্খলার অবনতি, এসব হলেও কোন কোন ধারা প্রয়োগ করে সাজা দেওয়া যাবে সেটা কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরই মধ্যে আপনাদের জানাই, 3 আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন। তারা কি দায়িত্ব ছিলেন জানেন? তাদের দায়িত্ব ছিল এই যে ফ্লাইং স্কোয়াডের দায়িত্ব আছে না, ফ্লাইং স্কোয়াড মানে কোথাও গোলমাল হলে যারা চলে যাবে, সেই দায়িত্বে থাকা
তিনজন আধিকারিককে তারা কর্তব্যে গাফিলতি করছেন প্রস্তুতির সময়েই, তাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়ে গেছে। এবার 1951 সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এই যে তিনটি আইন আছে, এই তিনটি আইনের 8টি ধারা প্রয়োগ করা হবে। আমি প্রথমে বলি যে কোনো সরকারি কর্মচারী বা আধিকারিক ভোট সংক্রান্ত কোনো গোপনীয়তা যদি রক্ষা না করেন, তাকে জনপ্রতিনিধিত্ব আইনের 128 নম্বর ধারায় তাকে শাস্তির মুখে পড়তে হবে। 3 মাসের জেল এবং জরিমানা হতে পারে। জেলা নির্বাচনী আধিকারিক মানে ডিএম, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসাররা কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর হয়ে যদি প্রচার করেন, যদি ভোটারকে প্রভাবিত করার বিন্দুমাত্র চেষ্টা করেন, কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, তার বিরুদ্ধে এই আইনের 129 নম্বর ধারা প্রয়োগ করবে কমিশন। তাতে 6 মাসের জেল এবং জরিমানা হতে পারে। কোনো সরকারি কর্মচারী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের এজেন্ট হয়েছেন, পোলিং বা গণনার এজেন্ট হিসেবে কাজ করছেন, সেটা যদি জানা যায়, আইনের 134 এ ধারা অনুযায়ী তিনি শাস্তি পাবেন, তাতেও 3 মাসের জেল এবং জরিমানা হবেই। ভোট দেওয়া বা না দেওয়ার জন্য কেউ যদি কাউকে টাকা বা অন্য কোনো জিনিসপত্র দেয়, তবে ভারতীয় ন্যায় সংহিতার 170 এবং 171 ধারা প্রয়োগ করা হবে। সাজা 1 বছর পর্যন্ত জেল এবং জরিমানা। আমি বলেছি না, ভোট এবার অন্য রকম। তৃণমূল বনাম ইলেকশন কমিশনের লড়াই, গণতন্ত্রের লড়াই, সংবিধান রক্ষার লড়াই। ভোটারকে ভয়, হুমকি বা ধর্মীয় কারণ দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করলে 171 নম্বর ধারা প্রয়োগ করা হবে, তাতেও 1 বছরের জেল, জরিমানা। প্রার্থীর চরিত্র হননের যদি কেউ চেষ্টা করে বা আচার ব্যবহার নিয়ে মিথ্যা প্রচার ইত্যাদি যদি কেউ করে, এখনো অনেকটা সময় আছে তো ভোট শেষ হতে, 175 নম্বর ধারা প্রয়োগ হতে পারে। ভোটের নিয়মের বাইরে কেউ যদি বেশি খরচ করেন প্রার্থীরা, তাহলে তার বিরুদ্ধে 176 ধারা প্রয়োগ হতে পারে। তাতে 10,000 টাকার জরিমানা নির্দিষ্ট করে দেওয়া আছে, যদিও রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এই টাকার পরিমাণটা খুবই কম। রাজ্যের বিভিন্ন এলাকায় আপনারা দেখবেন, যারা সন্দেহ করছিলেন যে কমিশন কি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশকে দিয়ে দেবে, পুলিশ তো বসিয়ে রেখে দেবে, তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় পুলিশ ছাড়াই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরে বেড়াচ্ছেন। তারা আসলে ঘুরছেন না, তারা পেট্রোলিং করছেন, এবং এই পেট্রোলিংয়ের সময় বাহিনীর কমান্ড্যান্ট থাকছেন সেই দলে পুলিশের পরিবর্তে, তারাই জওয়ানদের সঙ্গে আছেন এবং তারাই নিয়ন্ত্রণ করছেন। কমিশনের একটা নির্দেশ আছে। এইবার তো আসল কথাটা আসি, যে রাজ্যের সব থানায় যেসব বকেয়া থাকা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, তা যেখানে জবে ভোট আছে তার 48 ঘন্টার আগেই কার্যকর করতে হবে, গ্রেপ্তার করতে হবে। তার জন্য সংশ্লিষ্ট থানা সব নেতাদের, যারা যারা 2021 বা 2024-এ মাস্তানি করেছেন, যারা এখনো বলছেন পিনাক্কি বলছেতে কমেন্ট করে যে 4 মের পর আমার পিঠের চামড়া তুলে নেবেন, চড়াম চড়াম হবে। কেন ভাই, আমি তো পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সরকার যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলি। ঠিক আছে, করবেন। এদের সকলকে তুলে নেওয়া হবে, তার একটা বড় তালিকা। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 800 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে বলে আদালতে গেছে তাদের রক্ষা করার জন্য, কিন্তু আদালত তাদের রক্ষা করতে পারবে না। তার কারণটাও আমি বলবো, সেই সঙ্গে আপনাদের আমি তালিকাটা দেব, আপনারা দেখতে পাবেন। কিছুদিনের মধ্যে শুরু হয়ে গেছে অলরেডি, এবং আরো বেশি করে হবে। তারা আত্মসমর্পণ করবেন। এবার এই যে ভোটটাকে সুষ্ঠুভাবে করতে হবে, তার জন্য এই প্রথম গুজরাট থেকে আনা হয়েছে
এয়ার অ্যাম্বুলেন্স, যে কোনো ভোটকর্মী কোনো এলাকায় যদি অসুস্থ হয়ে পড়েন তবে তাকে সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায় এবং সেখানে অন্য কাউকে পাঠানো যায়, এর জন্য এয়ার অ্যাম্বুলেন্স থাকছে। একটা মালদায় রয়েছে, একটা কলকাতায় এসে রয়েছে, একটা দক্ষিণবঙ্গ সামলাবে, একটা উত্তরবঙ্গ। এছাড়া এই প্রথমবার পশ্চিমবঙ্গে ভোটের আধিকারিকদের জন্য চপার বা হেলিকপ্টারের ব্যবস্থা থাকছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই হেলিকপ্টারগুলো রাখা থাকবে, যাতে কোথাও কোনো গোলমালে প্রয়োজন হলে আধিকারিকরা, নির্বাচন কমিশনের আধিকারিকরা দ্রুত সেই জায়গায় পৌঁছে যেতে পারেন। এর জন্য সংবেদনশীল জায়গাগুলোতে ইতিমধ্যেই প্রশাসনের তরফে হেলিপ্যাড বানিয়ে রাখা হয়েছে। প্রত্যেক জেলায় হেলিপ্যাড বানিয়ে রাখা রয়েছে, যে কোনো সময় সেখানে হেলিকপ্টারে করে নির্বাচনী আধিকারিকরা পৌঁছে যেতে পারেন। এবার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জন্য বাইক ভাড়া নেওয়া হচ্ছে। অতীতে যেরকম বাইক ভাড়া নেওয়া হয়নি তা নয়, নেওয়া হয়েছে, কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর জন্য বাইক নেওয়া হচ্ছে এবং বলা হয়েছে প্রতিটি বুথ এলাকার ম্যাপ আগে থাকতে তৈরি করে ফেলতে হবে। সে কাজ হয়ে গেছে প্রথম দফার ভোটের ক্ষেত্রে। মানে একটা বুথ, তার পাশের কোন সরু গলি কোথায় যাচ্ছে, কোথায় বড় রাস্তা থেকে আরও বিভিন্ন পথ আছে ওই বুথের কাছে পৌঁছে যাওয়ার, তার একটা ম্যাপ আগে থাকতে তৈরি করে নিতে বলা হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ থাকবে না। যদি কোথাও কেন্দ্রীয় বাহিনী মনে করে কোনো পুলিশ আধিকারিকের সঙ্গে পরামর্শ করতে পারেন, কিন্তু কোনো বাধ্যতামূলক বিষয় থাকছে না। কমান্ড্যান্ট পর্যায়ের আধিকারিকরাই শুধু পরিচালনা করবেন কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশ সহযোগিতা করতে পারে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করতে পারবে না। কোনো কড়া পদক্ষেপের প্রয়োজন হলে তখন ওখানে যিনি কমান্ড্যান্ট থাকবেন কেন্দ্রীয় বাহিনীর, তিনি স্থানীয় পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে একটা যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। এই পর্যন্ত পুলিশের হাতে ক্ষমতা থাকছে না। রাজ্যের সব পুলিশ সুপার এবং কমিশনারদের কাছে একটা নির্দেশ গেছে সম্প্রতি, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যত সিভিক ভলেন্টিয়ার আছে, যত ভিলেজ পুলিশ আছে বা গ্রিন পুলিশ কর্মী আছে, তারা আপাতত কোনো কাজ করবে না। প্রথম দফায় যেখানে ভোট, সেখানে 48 ঘন্টা আগে থাকতে তাদের কাজ বন্ধ হয়ে যাবে, এবং দ্বিতীয় দফায় যেখানে ভোট, সেখানেও 48 ঘন্টা আগে যাবতীয় রকম সিভিকদের কাজ শেষ। তাদের কি করা হবে? তাদের প্রত্যেককে রিজার্ভ পুলিশ লাইনে বসিয়ে রাখতে হবে। তারা ঘুরেও বেড়াতে পারবেন না যেখানে সেখানে। রিজার্ভ পুলিশ লাইনে তারা বসে থাকবেন। কোথাও যদি দরকার হয় একটু ট্রাফিক নিয়ন্ত্রণ, এই ধরনের, ভোটের সঙ্গে কোনো রকম সংযোগ নেই, এই ধরনের কাজই তারা করতে পারবেন। বুথের সামনে ট্রাফিক জ্যাম হচ্ছে, সেটা সামলাতে পারবেন না কোনো সিভিক ভলেন্টিয়ার, কোনো গ্রিন পুলিশ, কোনো ভিলেজ পুলিশ। এমনকি সিভিক ভলেন্টিয়াররা যে ইউনিফর্ম পরে তারা ডিউটি করেন, তারা সেই ইউনিফর্ম পরে ভোট দিতে যেতে পারবেন না, বুথ অবধি তারা পৌঁছতে পারবেন না। তাদেরকে সাধারণ পোশাকে সাধারণের মতো করেই ভোটে লাইন দিতে হবে এবং ভোট দিতে হবে। আপনারা জেনে গেছেন আগে যেখানে যেখানে ভোট হতো সেই এলাকায় ওই দিন বা আগের দিন থেকে মদ বিক্রি বন্ধ থাকতো, কিন্তু এখানে 20 এপ্রিল থেকে আচমকা সব মদের দোকান, গোটা রাজ্যের মদের দোকান এবং মদের ডিপো বন্ধ করে দেওয়া হয়েছে। মানে মদের দোকান বন্ধ হলেও মদের ডিপো থেকে চলে যেতে পারে, সামনে শাটার নামানো, পেছন থেকে মদ বিক্রি হতে পারে, কিন্তু সেই সুযোগ নেই। সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভোটের সময় প্রতিবারই মদের চাহিদা বেড়ে যায়। এর পেছনে যেমন ভোটারদের খুশি করতে মদ বিলি, দুর্বৃত্তদের মদ খেয়ে হাঙ্গামা করা, এইসব আছে, ঠিক তেমনি কেন্দ্রীয় বাহিনীকে মদ দিয়ে কিনে নেওয়ার অভিযোগ প্রচুর। এখানে শাসক দলের নেতা কর্মীরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা অনেক দূর থেকে এসেছেন, তারা দেশ সেবার কাজ করেন, তাই তাদের আতিথেয়তার ব্যবস্থা করেন। আর এই আতিথেয়তার মধ্যে, এই যে আতিথেয়তা শব্দটা, এর মধ্যে খাদ্য পানীয় থাকে, তাই পানীয়ের কোনো সুযোগ নেই। আপনাদের জানিয়ে রাখি,
ভোট শুরু হওয়ার আগেই 10 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং সেই শাস্তিমূলক পদক্ষেপের পেছনে রঙিন পানীয় একটা কারণ ছিল বলে জানতে পেরেছি। এবার বলি, যারা ভোট দিতে যাবেন তাদের এবার 2 দফায় পাস করতে হবে। প্রথমে ভোট বুথের আগেই নিরাপত্তা রক্ষীরা ধরবেন, সেখানে আপনার বুথ স্লিপ দেখাতে পারবেন কোনটা, যেটা বিএলও বাড়িতে দিয়ে গেছেন, সেইটা দেখানোর সময় আপনাকে অরিজিনাল কপি, নির্বাচন কমিশন যখন এসআইআর এর সময় নিয়ম করেছিল 13টি নথি যেগুলো দেখিয়ে ভোটার লিস্টের নাম তোলা গেছে, সেই 13টির যে কোনো একটির অরিজিনাল জেরক্স চলবে না, কোনো কপি চলবে না, ছবি দেখানো যাবে না, সেটা দেখিয়ে তবেই ভেতরে প্রবেশ করা যাবে। এরপরে আপনার এলাকার বিএলও দেখবেন যে আপনি যথাযথ ভোটার কিনা, এরপরেই বুথে ঢোকা যাবে। এই যে গোটা প্রক্রিয়াটা, এই গোটা প্রক্রিয়াটা ক্যামেরাবন্দি হবে, কারণ বুথের বাইরে একটি ক্যামেরা থাকছে। এই যে প্রসেসটা, এই প্রসেসে কেউ অসহযোগিতা করছে কিনা, কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছে কিনা, কেউ ভুল করছে কিনা, কেউ প্রভাবিত করছে কিনা, এটা দেখার জন্য ক্যামেরা যদি বলে হচ্ছে, এআই বলে দেবে, নির্বাচন কমিশনের যে দপ্তর থাকবে সেখানে পপ আপ আসবে, ওই বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে যাবে। এই সূত্রেই বলে দিই, এই সূত্রেই আপনাদের জানাই, বোরখা পরে ভোট দেওয়া আর চলবে না। যেসব মুসলিম নারীরা বোরখা পরে ভোট দিতে যাবেন তাদের পরীক্ষা করা হবে। এই পরীক্ষার দায়িত্বে থাকবেন, মানে শুধু বোরখা নয়, কেউ ঘোমটা দিয়ে গেলেন, কেউ স্কার্ফ, কেউ মাস্ক, এসব চলবে না। ভোট কেন্দ্রে ঢোকার আগেই কাউন্টার থাকবে, সেখানে মুখ দেখিয়ে পরিচয় যাচাই করতে হবে। এই কাজটা করবেন মহিলা আধিকারিকরাই, অঙ্গনওয়াড়ি সেবিকা, তারপরে মহিলা পোলিং অফিসার, কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান, তারা এই পরীক্ষাটা করবেন। এরপরে যাওয়া, মানে সেই বোরখার ছদ্মবেশে ভোট লুট, রিগিং, এটা যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে চলে এসেছে, সেটা এবার হবে না, কারণ এবার ভোট অন্যরকম। তৃণমূল এটা একটা বড় ধাক্কা খেলো, বোরখা পরেও গ্রামে গঞ্জে শহরে কোথাও ভোট দেওয়া যাবে না। আর যেটা বুথ, তার 100 মিটারের মধ্যে কোনো নির্বাচনী প্রচার চলবে না। এবার 100 মিটার কতটা বোঝা যায় না, তাই নিয়ে গোলমাল হয়। সবাই বলে এটা 99, একজন বলে না এটা 110 মিটার হয়ে গেছে। এবার রং দিয়ে বা চুন দিয়ে 100 মিটার পরিধি এঁকে দেওয়া হবে, তার ভেতরে কেউ কোনো রাজনৈতিক প্রচার করতে পারবে না, কোনো জমায়েত করতে পারবে না। এবং আপনাদের বলি, বুথের কাছাকাছি কোনো সরু গলির ভেতরেও জমায়েত করা যাবে না। ওই এলাকায় 144 ধারা থাকবে এবং ব্যবস্থা নেওয়া হবে। এবার বলি আপনাদের গ্রেপ্তারের প্রসঙ্গটা, তালিকাটা বলবো। 2021 এবং 2024 সালে এই পশ্চিমবঙ্গ দেখেছে ভয়াবহ ভোট পরবর্তী সন্ত্রাস। সবচেয়ে বেশি ছিল 21 সালে ভোটের পর। ভোটের পরেই করোনার জন্য লকডাউন ঘোষণা করে দেয় রাজ্য সরকার, আর সেই সময়ে অকথ্য অত্যাচার চলেছে গোটা রাজ্য জুড়ে। এবং সেই সময় মানবাধিকার কমিশন যাদের নামে অভিযোগ তুলেছিল, যাদের তালিকা তৈরি করে দিয়েছিল, তাদের গ্রেপ্তার করতে হবে, এটাই নিয়ম। এটা সুপ্রিম কোর্টের যে বিচার ছিল, সেখানে সিবিআই তদন্তেরও ঘোষণা করা হয়েছিল। তাদেরকে বলা হয়েছে তারা নির্দিষ্ট থানায় গিয়ে তারা আর আত্মসমর্পণ করুন। এই যে তালিকাটা অনেক বড়, 1000-3 নাম রয়েছে ওই তালিকায়, যাদেরকে ভোটের আগে গ্রেফতার করতে হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এত ভয় পাচ্ছে যে তারা আদালতে চলে গেছে এবং একটি তালিকা তারা পেশ করেছে আদালতে। সেখানে সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, এবার ভোটে প্রার্থী হয়েছে এমনরাও রয়েছেন, তাদের বিরুদ্ধেও নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে ভয় পাচ্ছে তৃণমূল। ভয় নয়, এটা সত্য। তার কারণ তারা তো অভিযুক্ত। নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে কোনো রাজনৈতিক পরিচয় দেখে গ্রেফতার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে এবং যারা দুষ্কৃতী, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা রকম অশান্তি পাকানো, তাণ্ডব, এসবের অভিযোগ আছে, তাদের
বন্দি করেই ভোট করাটা নিয়ম, সেই নিয়মটাই কার্যকর হতে চলেছে। কিন্তু কারা কারা গ্রেপ্তার হতে পারেন তালিকা আমার কাছে। সেই তালিকা অনুযায়ী কোচবিহার জেলায় পরেশ অধিকারী, তিনি এবার ভোটের প্রার্থী, মেখলিগঞ্জের প্রার্থী। আর এছাড়া অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার দক্ষিণের প্রার্থী, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, উদয়ন গুহ, দিনহাটার প্রার্থী, এরা এই তালিকায় রয়েছেন। এটা কিন্তু আমি বলছি না, নির্বাচন কমিশনের এই তালিকা জোগাড় করে ফেলেছে তৃণমূল। তারা কলকাতা হাইকোর্টকেও এই তালিকা জানিয়েছে। তাতে আরও প্রচুর নাম আছে, আমি খালি নেতাদের নামগুলো বলছি। আলিপুরদুয়ারের অজিত বর্মন, কুমারগ্রামের ভিক্টর বর্মন, মনোরঞ্জন দে, জলপাইগুড়ির উত্তম সরকার, ডাবগ্রাম ফুলবাড়ির দিলীপ রায়, দার্জিলিংয়ের মাটিগাড়া নকশালবাড়ির নেতা রঞ্জন সরকার, শিলিগুড়ির নেতা দুলাল দত্ত, এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। উত্তর দিনাজপুর হামিদুল রহমান, তিনি এখন প্রার্থী এবার। জাকির হোসেন, ইসলামপুরে বাড়ি, সত্যজিৎ বর্মন, এছাড়াও অনেক বড় লিস্ট। দক্ষিণ দিনাজপুরে দুজন, বালুরঘাটের উদয় বর্মন আর হরিরামপুরের উত্তম জৈন। মালদহ রেজাউল করিম বক্সি, রতুয়ার নেতা। মুর্শিদাবাদের দুই বিখ্যাত নেতা, প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম এবং আমিরুল ইসলাম। নদিয়া আজিজুর হরমান মল্লিক, শ্যামল ভট্টাচার্য, পিন্টু দত্ত। উত্তর 24 পরগনা নারায়ণচন্দ্র ঘোষ, বনগাঁ উত্তরের, আর নারায়ণ গোস্বামী, স্বরূপনগরের। দক্ষিণ 24 পরগনা কুলতলির পিন্টু প্রধান, গোসাবার অনিমেষ মণ্ডল, মগরাহাট পূর্বের সেলমি নস্কর। এদের নির্দেশেই 21 এবং 24-এর ভোটের পর সন্ত্রাস চলেছিল বলে অভিযোগ, এবং এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলা হয়েছে। কলকাতা প্রাক্তন সাংসদ শান্তনু সেন, স্বরূপ বিশ্বাস, রাসবিহারীতে বাড়ি, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু, যেই সোনা পাপ্পুরকে কেন্দ্র করেই এত চলছে জেরা, এখনো কালীঘাট থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করা যায়নি, ইডি খুঁজছে। হাওড়া কুন্তল ভট্টাচার্য, বালির। হাওড়া উত্তরের রিয়াজ আহমেদ, তাপস মাইতি, ডোমজুরের নেতা। হুগলি উত্তরপাড়ার কল্লোল বন্দ্যোপাধ্যায়, কমল দাস, সোনাশীল চুচুড়ার। ইমাম হোসেন এবং বাবু পাল, সপ্তগ্রাম বিধানসভা। অনেক দুষ্কর্মের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর তমলুকের নিরঞ্জন সিংহি, রামনগরের আবদে খালেক কাজী, ঝাড়গ্রামের প্রেমানন্দ মুর্মু, দীপক বেজ। পশ্চিম মেদিনীপুর সবংয়ের মানস ভূঁইয়ার এলাকার রাম সামন্ত আর দেবের এলাকার শিবপ্রসাদ রায়। পুরুলিয়ার সুশান্ত মাহাতো, মানবাজারের সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার শান্ত রায়, মলয় মুখোপাধ্যায়, ছাতনার বঙ্কিম মিশ্র, ইন্দাসের রবিউল হোসেন। এরা সকলে অভিযুক্ত, এদের আত্মসমর্পণ করতে হবে বলে কমিশন জানিয়েছে বলে আদালতকে জানিয়েছে তৃণমূল। পূর্ব ও পশ্চিম বর্ধমান, এখানে আছেন খণ্ডঘোষের আমিনুর রহমান, মন্তেশ্বরের রাজগড় আলী, কালনার সৌমিত্র গুপ্ত, বর্ধমান উত্তরের মণিকান্ত রায়, আর বীরভূম জেলার কেষ্টদার জেলার মাত্র 3 জন, দুবরাজপুরের পীযূষ পাণ্ডে, সিউড়ির বিকাশ রায়চৌধুরী এবং মুরারইয়ের আলী মুর্তজা খান। আমি আগে বলেছি, আবার বলছি, শুধুমাত্র আমি নেতাদের নাম বললাম, তালিকা অনেক লম্বা, আর তাতেই কালীঘাটে কান্না। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, এখনও বুঝতে পারছেন না। ভোট যত এগিয়ে আসছে তত বেশি বেশি কড়া ওষুধ দিয়ে চলেছে কমিশন। দক্ষিণবঙ্গের ভোট আসতে আসতে, দক্ষিণবঙ্গের যে আসল জায়গা সেখানে যখন ভোট হবে, মানে কলকাতায় ভবানীপুরে যখন ভোট হবে, তখন কান্না আরও বেড়ে যাবে। এবার কান্নার জলে কলকাতা বানভাসী হতে পারে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।